ভারতের মেটাল সেক্টর মানে আমাদের ধাতু শিল্প এখন কিন্তু দারুণ গতিতে ছুটছে। তো চলুন আজ আমরা এই খাতের একটু গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি এর ভবিষ্যৎ সম্ভাবনাগুলো ঠিক কী কী। আমরা যে ভারতের এত দ্রুত উন্নতি দেখছি, মানে শিল্প বা পরিকাঠামো বলুন, তার একেবারে গোড়ার কথা কিন্তু এই ধাতু। মানে রাস্তাঘাট থেকে শুরু করে বিশাল বিশাল বিল্ডিং সবকিছুই তো দাঁড়িয়ে আছে এর ওপর ভর করে। আজকে আমরা কি নিয়ে কথা বলবো দেখুন, প্রথমে আমরা পুরো সেক্টরটার একটা ধারণা নেব, তারপর হিন্দালকো ইন্ডাস্ট্রিজের মতো একটা বড় কোম্পানিকে একটু কাছ থেকে দেখব, আর সবশেষে বিনিয়োগের সুযোগ আর ঝুঁকিগুলো কি সেটাও বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ভারতের মেটাল সেক্টর নিয়ে এখন এত কথা হচ্ছে কেন? মানে এই খাতের আসল ছবিটা ঠিক কি? জানেন কি, গোটা বিশ্বের মেটাল ইন্ডাস্ট্রিতে ভারত কিন্তু একটা বিরাট বড় নাম। ভাবা যায়, অপরিশোধিত ইস্পাত বা ক্রুড স্টিল তৈরিতে আমরা বিশ্বে দ্বিতীয়। 2023 অর্থবছরের কথাই যদি ধরেন, প্রোডাকশন ছিল 125 মিলিয়ন টনেরও বেশি। বিশাল ব্যাপার। আচ্ছা, এই যে এত বড় একটা উত্থান, এর পেছনে কারণগুলো কি? দেখুন, বেশ কয়েকটা বড় কারণ একসাথে কাজ করছে। একদিকে তো দেশ জুড়ে রাস্তা, রেল এসব পরিকাঠামো তৈরির একটা ধুম লেগে গেছে। তার উপর আবার সরকারের আত্মনির্ভর ভারত বা পিএলআই এর মতো স্কিমগুলো তো আছেই, যেগুলো দেশীয় উৎপাদনকে দারুণভাবে ঠেলে তুলছে। আর সাথে তো আমাদের বিশাল লোহার ভাণ্ডার আর কম খরচের কর্মীদল আছেই। তো এত বড় একটা সুযোগ, এর ফায়দাটা তুলছে কারা? চলুন এবার ইন্ডাস্ট্রির সেই বড় বড় প্লেয়ারদের সাথে একটু পরিচিত হওয়া যাক। এই টেবিলটা দেখলেই একটা দারুণ জিনিস চোখে পড়ে, সেটা হলো বৈচিত্র্য। একদিকে যেমন হিন্দালকোর মতো অ্যালুমিনিয়াম জায়ান্ট আছে, তেমনি বেদান্তের মতো কোম্পানিও আছে যাদের পোর্টফোলিও অনেক ডাইভার্সিফাইড। মানে প্রত্যেকেরই খেলার মাঠটা আলাদা, নিজস্ব শক্তি আছে। আর এদের সাইজ দেখলেই বোঝা যায় ভারতীয় অর্থনীতি কতটা বিশাল। পুরো ইন্ডাস্ট্রির ছবিটা আরও পরিষ্কার করে বুঝতে হলে চলুন একটা নির্দিষ্ট কোম্পানিকে ফোকাসে আনি। আর আজ আমাদের স্পটলাইটে থাকছে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ। হিন্দালকোর বিজনেস মডেলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ওরা একদম কাঁচামাল মানে বক্সাইট খনি থেকে শুরু করে ফয়েলের মতো ফাইনাল প্রোডাক্ট তৈরি পর্যন্ত পুরো চেনটাই কন্ট্রোল করে। আর ওদের যে গ্লোবাল শাখাটা আছে নোভেলিস, সেটার জন্য আন্তর্জাতিক বাজারে ওদের ফুটহোল্ডটা দারুণ শক্ত, বিশেষ করে অটোমোবাইল আর বেভারেজ ক্যান মার্কেটে। এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায়। এফআইআই আর ডিআইআই মানে বিদেশি আর দেশি বড় বড় বিনিয়োগকারী সংস্থাগুলো সব মিলিয়ে কোম্পানির অর্ধেকেরও বেশি শেয়ার ধরে রেখেছে। এর মানেটা কি? এর মানে হলো কোম্পানিটার ওপর ওদের অগাধ আস্থা আছে। কোম্পানির রিসেন্ট রেজাল্টগুলো দেখুন একবার, বিশেষ করে প্রফিট আফটার ট্যাক্স মানে কর মেটানোর পর যে লাভটা থাকে সেটাতে 30% বেশি গ্রোথ। এটা কিন্তু সত্যি চোখে পড়ার মতো একটা ব্যাপার। বোঝাই যাচ্ছে ওদের ম্যানেজমেন্ট বেশ দক্ষতার সাথে কাজ করছে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, হিন্দালকোতে বিনিয়োগের ক্ষেত্রে একটা ব্যালেন্স ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে এর ফান্ডামেন্টালস খুব স্ট্রং, বিজনেসটাও ডাইভার্সিফাইড, যা এটাকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু অন্যদিকে গ্লোবাল মার্কেটের ওঠানামা আর সাবসিডিয়ারি নোভ্যালিসের ওপর অতিরিক্ত নির্ভরতা, এগুলোই হলো এর প্রধান ঝুঁকি। তো আমরা দেখলাম যে হিন্দালকোর মতো একটা শক্তিশালী কোম্পানিরও কিন্তু ঝুঁকি আছে। চলুন এবার শুধু হিন্দালকো নয়, পুরো মেটাল সেক্টরটাই যে বড় বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয় সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। এ কথাটা খুব জরুরি। মেটাল স্টকগুলো কিন্তু হাইলি সাইক্লিক্যাল, মানেটা খুব সোজা। গোটা বিশ্বের অর্থনীতি যখন ভালো চলে তখন ধাতুর চাহিদাও বাড়ে, দামও বাড়ে। আবার যখন মন্দা আসে ঠিক তার উল্টোটা হয়। একেবারে অর্থনীতির হেলথের সাথে এর পারফরমেন্স জড়িয়ে আছে। তো একটা জিনিস পরিষ্কার, তাই না? এই ইন্ডাস্ট্রির বেশিরভাগ ঝুঁকি কিন্তু বাইরের ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ধরুন গ্লোবাল মার্কেটে দামের ওঠানামা, বিভিন্ন দেশের মধ্যে ট্রেড পলিসি বা পরিবেশ সংক্রান্ত নতুন নিয়মকানুন, এই সবকিছুই যে কোনো কোম্পানির প্ল্যানিংকে ওলটপালট করে দিতে পারে। আচ্ছা, এত সব তথ্যের মধ্যে থেকে একজন ইনভেস্টর হিসেবে কিভাবে একটা কোম্পানিকে বিশ্লেষণ করা যায়? চলুন কয়েকটা খুব জরুরি টুলস বা মেট্রিক দেখে নিই যেগুলো আমাদের কাজে লাগতে পারে। প্রথমেই আসি পিই রেশিওতে। একদম সহজ কথায় এটা দিয়ে বোঝা যায় একটা কোম্পানির শেয়ার তার আয়ের তুলনায় সস্তা না দামি। যেমন ধরুন, যদি পিই রেশিও কম হয় তাহলে একটা সম্ভাবনা থাকে যে স্টকটা হয়তো আন্ডারভ্যালুড বা সস্তায় পাওয়া যাচ্ছে। এরপর হলো ডেট টু ইকুইটি বা ডি/ই রেশিও, মানে একটা কোম্পানির ওপর ঋণের বোঝা কতটা। ভাবুন তো, মেটাল সেক্টরের মতো একটা ভোলাটাইল ইন্ডাস্ট্রিতে যদি কোনো কোম্পানির ঘাড়ে অনেক বেশি ঋণ থাকে তাহলে তো সেটা একটা বড় রিস্ক ফ্যাক্টর, তাই না? তাই সাধারণত কম ডি/ই রেশিওকেই ভালো বলে ধরা হয়।
আর 3 নম্বরে রইল ROI বা রিটার্ন অন ইকুইটি। এটা দিয়ে মাপা হয় যে কোম্পানির শেয়ারহোল্ডারদের টাকা ব্যবহার করে কতটা দক্ষতার সাথে প্রফিট জেনারেট করতে পারছে। একটা স্টেবল আর হাই ROI কিন্তু ভালো ম্যানেজমেন্টের লক্ষণ, যা ইনভেস্টরদের জন্য একটা বড় পজিটিভ সিগন্যাল। তাহলে এই স্ট্র্যাটেজিটা কি হবে? দেখুন, এখানে মূলত দুটো রাস্তা দেখা যায়। যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান তারা সাধারণত ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি খোঁজেন, আর যারা শর্ট টার্ম গেম খেলতে চান তারা মার্কেটের ওঠানামাকে কাজে লাগিয়ে লাভ করার চেষ্টা করেন। মানে একজনের ফোকাস হলো স্টেবিলিটি, আরেকজনের ফোকাস হলো ভোলাটিলিটি। কার লক্ষ্য কি তার উপরই পুরো ব্যাপারটা নির্ভর করে। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, চলুন সেগুলোকে একবার এক জায়গায় এনে ভবিষ্যতের দিকে তাকানো যাক। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, ভারতের গ্রোথ স্টোরির জন্য মেটাল সেক্টরটা ভীষণ জরুরি। দ্বিতীয়ত, হিন্দালকোর মতো বড় প্লেয়াররা ভালো পজিশনে থাকলেও গ্লোবাল রিস্ক কিন্তু তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর তৃতীয়ত, কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে তার বিজনেস মডেল আর ফাইন্যান্সিয়াল মেট্রিকগুলো বোঝাটা মাস্ট। এই ছবিটা কিন্তু একটা খুব জরুরি কথা বলছে। ভবিষ্যতের ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে ক্রমাগত অ্যাডাপ্ট করতে হবে আর ইনোভেশন চালিয়ে যেতে হবে। আর ঠিক এখানেই আমাদের শেষ প্রশ্নটা চলে আসে। তাহলে আসল প্রশ্নটা হলো, গোটা বিশ্ব যখন পরিবেশ নিয়ে এত সচেতন হচ্ছে, ট্রেড পলিসিগুলো যখন বদলে যাচ্ছে, তখন আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল জায়ান্টসরা কি আগামী দশকে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে? তারা কি আরও বড় হতে পারবে, নাকি সময়ের সাথে সাথে পিছিয়ে পড়বে? এর উত্তরটা তো সময় দেবে।